জনাব তসলিমা নাসরিন, আপনাকে আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং আমি আমি বলবো আজকের দিনটা আমার অত্যন্ত আনন্দঘন এবং অত্যন্ত স্বপ্নের মতো দিন। কারণ ছোটবেলা থেকে আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে একদিন আপনার একটা সাক্ষাৎকার করব, এরকম একদিন আপনাকে আমি পাবো। আহ ফলে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি নিউ ইয়র্কেই আছেন এবং বইমেলা উপলক্ষে এসেছেন, প্রায়শই আসেন আপনি নিউ ইয়র্কে। বইমেলাটি এবার কেমন হলো সেটা দিয়েই শুরু করছি। না, আমি নিউ ইয়র্কে আসি, কিন্তু আমি বইমেলা উপলক্ষে আসিনি। এসে দেখেছি বইমেলা। তো আমি গিয়েছি, দুটো বইমেলা হচ্ছে। আমি যেটির নাম বঙ্গবন্ধু বইমেলা সেটিতে গিয়েছি, কারণ আমি শুনেছি অন্য বইমেলায় নাকি ইউনূসের পক্ষের লোকজন আছে, তাই। তো যাই হোক, ভালোই লেগেছে, আমার খুবই ভালো লেগেছে বইমেলায় গিয়ে। আর এখানে আমি প্রায়ই আসি, এখানে ভালো লাগে কারণ এখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, আর এখানে বাংলাদেশের বাঙালিদের সঙ্গে দেখা হয়, যেটা অন্য যে জায়গায় আমি থাকি সেই জায়গায় খুব বেশি বাংলাদেশের বাঙালি নেই, তাই দেখা হয় না। তো যাই হোক, এভাবেই চলছে জীবন। জি, আমি আজকে আপনাকে, আমি জানি আপনি লেখালেখি নিয়ে কথা বলতে বেশি ভালোবাসেন, নারীদের সম্পর্কে জানতে আপনার ভালো লাগে, কিন্তু আজকে একটু রাজনীতি নিয়ে কথা বলবো। কারণ বাংলাদেশ আজকে একটা রাজনীতির এমন একটি মঞ্চে দাঁড়িয়ে আছে, কোন দিকে যে যাচ্ছে কেউ কিছু খোলাসা করে বলছেও না। এবং বিশেষ করে বাংলাদেশের নারীরা এই সময়ে একটা খুব কঠিন সংকট পার করছে বলে আমি যতটুকু খবর পাই। এমনিতে বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনের সময় যে ঘটনা প্রবাহ চলছিল সে ব্যাপারে আপনি আপনি প্রথমে কিভাবে করে জেনেছিলেন? আপনি কি এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এইভাবে জেনেছিলেন, নাকি কেউ সেখান থেকে আপনাকে জানিয়েছিল? না, আমি এই ফেসবুক টুইটার থেকেই জেনেছি কি হচ্ছে বাংলাদেশে। তো দূর থেকে যা দেখেছি তার ওপর ভিত্তি করেই, এবং আমার আগের যে অভিজ্ঞতা মানে আমি যা জেনেছি শেখ হাসিনা সম্পর্কে, যে নির্বাচন হচ্ছে না প্রপারলি, যেভাবে হওয়া উচিত গণতন্ত্রে। তো সে কারণে আমি চেয়েছি, উনি তো দীর্ঘ বছর থাকছেন, তো পদত্যাগ করে একটা নির্বাচন দিন, তো সুষ্ঠু নির্বাচন হোক, কোনো কারচুপি না হোক, আর সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করুক, আওয়ামী লীগও অংশগ্রহণ করুক, হাসিনা দেশে থাকুক, এইরকমই চেয়েছি। কিন্তু যা ঘটেছে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, সেরকম আমি চাইও নি, আমার কাম্য ছিল না। সেটা হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বলা, এবং চলে যেতে তিনি বাধ্য হয়েছেন, এটুকু বুঝতে পেরেছি। সেটা তো অন্যায় না? তিনি নির্বাচন দিচ্ছিলেন না, ঠিক আছে, নির্বাচনের আয়োজন করো। আর আমি ওই জুলাই বিপ্লব যারা করেছিল তাদের সবকিছুর সঙ্গে তো আমি একমত ছিলাম না। যেমন কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের নারীর জন্য কোনো কোটা থাকার কথা ছিল না, কিন্তু আমি নারীর জন্য কোটা চেয়েছিলাম। আমি লিখেছি এই ব্যাপারে যে এই কোটা বিরোধী আন্দোলন আমি মানি না, কারণ নারীর জন্য কোটা থাকা অবশ্যই দরকার। কারণ নারী শতাব্দীর পর শতাব্দী নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে এবং অধিকার বঞ্চিত থেকেছে। সুতরাং নারীকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোটা জরুরি। তারপর 5ই অগাস্ট থেকে আমি যা দেখলাম, আমি ভাবতেও পারিনি যে এই আন্দোলনের নেপথ্যে আসলে জিহাদিরা ছিল, যারা জামাতে ইসলামী শিবির, তারপর সেই হিজবুত তাহরীর, এরা ছিল নেপথ্যে। এগুলো তো আসলে দূর থেকে দেখে আর কিছু ছবি দেখে তো ভাবা, এগুলো তো বোঝা যায় না। যারা ভেতরে ছিল তারা হয়তো বুঝতে পেরেছে। আমি তো দেশেও নেই, আর ওই আন্দোলনের ভেতরেও নেই। যাই হোক, যখন 5ই অগাস্টে দেখলাম এইসব তাণ্ডব চলছে, লুটপাট চলছে, তারপর গণভবনে গিয়ে ওরা যা করলো, তাতেই আমি অবাক হলাম, এবং আমি ওদের বিরুদ্ধে আমি সমালোচনা শুরু করেছিলাম, এখনো করছি। ওরা যা করেছে সেই মুক্তিযুদ্ধের
ভাস্কর্যগুলো ভেঙেছে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, তারপর এই যে স্বাধীনতা জাদুঘর পুড়িয়ে দিয়েছে, তারপর তারপর ধানমন্ডি 32 নাম্বার পুড়িয়ে দিল, তারপর হিন্দুদের ওপর অত্যাচার করেছে, মানে যা কেউ আশা করেনি। এই মব ভায়োলেন্স চলছিল, মানুষকে যখন খুশি মেরে ফেলা হচ্ছিল, তারপর প্রচুর পুলিশ এরা মেরেছে সেই অগাস্ট মাসেই শুরুতে। তো ওরা মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে, যাকে ওরা নিজেরাই স্বীকার করেছে এগুলো করেছে যেন যেন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায় এবং তাকে তার পদত্যাগ দাবি করে এবং তার পতন চায়। এটা তো একটা, ওই যে ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস প্ল্যান ছিল। সেগুলো তো বেশিরভাগ সাধারণ মানুষ যারা যোগ দিয়েছিল আন্দোলনে তারা তার বুঝতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া প্রায় সবাই চেয়েছিল হাসিনা যান, নির্বাচন দিন। এটাতে আমি কোনো অন্যায় দেখি না, কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা চাইবে। আর হাসিনাকে আমি এমনিতেও চলে যাওয়া দরকার ছিল, কারণ দীর্ঘদিন তিনি নির্বাচন দিচ্ছিলেন না। আর তাছাড়া আমি হাসিনার বিরুদ্ধে প্রচুর লিখেছি। কেন লিখেছি বলি, উনি ওলামা আওয়ামী লীগ করেছেন, যেটা উচিত ছিল না, কারণ এরা সবই ধর্মীয় মৌলবাদী যারা আসলে নারী নেতৃত্বের বিরোধী। তারপর উনি এই হেফাজতে ইসলামী নামক একটি এই নারী বিদ্বেষী, আবার প্রগতির বিরুদ্ধে যারা, তারপর হিন্দুদের বিরুদ্ধে যারা, যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে, যারা একটা ধর্মান্ধ মৌলবাদী জিহাদি সংগঠন, এদের তিনি টাকা দিয়েছেন, জমি দিয়েছেন। তারপর তিনি সিলেবাসের ইসলামাইজেশন করেছেন। তারপর মাদ্রাসার ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে সমমানের করেছেন। এইসব কারণে আমার মনে হয়েছে এই এত মাদ্রাসা আছে, তারপর এত মসজিদ আছে, তারপরে তিনি মসজিদ করেছেন, এইসব কারণে আমার মনে হয়েছে জিহাদিদের উৎপাদন ভালো হয়েছে ওখানে। কারণ যেখানে মানুষ শিক্ষিত হবে, সচেতন হবে, সেখানে মানুষ ধর্মান্ধ হয়েছে। তিনি ওয়াজ মাহফিলের অনুমতি দিয়েছেন। সব নারী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষীগুলো অবাধে ওয়াজ করেছে এবং যুব সমাজের মস্তিষ্ক নষ্ট করেছে, তাদেরকে ধর্মান্ধ বানিয়েছে, তাদেরকে নারী বিদ্বেষী বানিয়েছে, তাদেরকে মগজ ধোলাই করেছে। এগুলো আমার মনে হয় যে তার, শেখ হাসিনার উচিত ছিল না। দেশে এই যে তিনি 15 বছর শাসন করেছেন দেশটাকে, আর এই যে ছেলেরা মেয়েরা বেরিয়েছিল রাস্তায় তার বিরুদ্ধে, এরা তো কত 17, 18, 19, 20 এইরকম বয়সের। তার সময়ে বড় হওয়া মানুষরা কেন শিক্ষিত হয়নি, রাজনৈতিক সচেতনতা কেন তাদের ছিল না, কেন তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কেন তারা এত জিহাদি, কেন তারা এত ধর্মান্ধ, কেন তারা এত মৌলবাদী হয়েছে, কেন তারা হিজবুত তাহরিরে যোগ দিয়েছে, কেন তারা এত শিবির করছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটা অপশক্তিতে পরিণত হয়েছে। এটার দায় কি হাসিনার কিছুই নেই? ছিল তো। সেই কারণে আমি সেই প্রথম থেকে, আমি জানি না উনি কেন দূরদৃষ্টি তার নেই। আমি রাজনীতি করি না, কিন্তু আমার তো সেই দূরদৃষ্টি ছিল যখন তিনি ওইসব করছেন, এইসব ওয়াজিদেরকে অনুমতি দিচ্ছেন ওয়াজ করার, যেগুলো নারী বিদ্বেষী এবং সংখ্যালঘু বিদ্বেষী ওয়াজ, বিজ্ঞান বিরোধী ওয়াজ। সেই সব ওয়াজ যখন করছেন, সেই সব মাদ্রাসা মসজিদ যখন করছেন, তখন আমি বলেছিলাম যে এরাই, এই ধর্মান্ধ মৌলবাদী, এই জিহাদি জঙ্গিরাই একদিন হাসিনাকে এই গদি থেকে সরাবে। ঠিকই হলো। কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম, আরো অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু তিনি কেন বোঝেননি আমি জানি না।
সেটাই, আমারও এটা মাঝে মধ্যে মনে হয় যে তিনি তিনি হয়তো আগে আগে আওয়ামী লীগের সম্পর্কে অভিযোগ করলে বলা হতো যে আওয়ামী লীগ ইসলাম। বুঝবো, তাই না? যারা দেশে আছেন তারা বুঝতে পারেন, যারা দেখছেন ভেতর থেকে। আর দেশেও যারা ছিলেন সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারেনি যে এই আন্দোলনের নেপথ্যে ছিল এই হিজবুত তাহরীর বা শিবির বা এইসব জঙ্গি গোষ্ঠী। 5ই আগস্টের পর সবার কাছে পরিষ্কার হলো আসলে নেপথ্যে কারা ছিল। তারপর থেকে তো আমি লিখেই যাচ্ছি। হাসিনার পদত্যাগ আমি আগেই চেয়েছিলাম, কারণ যেভাবে তিনি জেহাদিদের উৎসাহ দিচ্ছেন বা তাদেরকে যেভাবে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন জিহাদি উৎপন্ন হওয়ার, তাতে তো একজন মুক্ত চিন্তার পক্ষের মানুষ হয়ে, ধর্মান্ধ মৌলবাদীদের বিপক্ষের মানুষ হয়ে আমি তা মানতে পারি না। অনেকে বলেছিল উনি চলে গেলে কে আসবে, যেই আসবে তার চেয়ে তো ভালো হবে না, এই রকম। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা বিশ্বাস করে যে একজনের অনন্তকালের জন্য থাকা উচিত নয়, কারণ যদি থাকতে থাকেন তাহলে তাহলে তিনি স্বৈরাচারিতে রূপান্তরিত হন। তিনি তখন তার জনগণের সঙ্গে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা কিন্তু খুব খারাপ জিনিস একজন রাজনীতিকের পক্ষে। জনগণ কি চাইছে তা তারা জানেন না যদি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যদি ভোট না হয় তো অটোমেটিক্যালি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হবেনি। আমি যা চেয়েছিলাম তা গণতন্ত্রের পক্ষে, যে যেই আসুক, খারাপ আসুক ভালো আসুক, কিন্তু নির্বাচনের মাধ্যমে জিতে আসুক। হয়তো আওয়ামী লীগই জিততো, হয়তো হাসিনাই জিততেন, কিন্তু নির্বাচন হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি এটা মনে করিনি যে একটা নির্বাচন হলে তিনি জিতবেন না, তিনি হয়তো জিততেন, কিন্তু একটা স্বস্তি থাকতো, হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে আছে। এখন আমি প্রতিবাদ করছি, কারণ এখন যা চলছে, এ আওয়ামী লীগের লোকদের মেরে ফেলা হচ্ছে, তাদের জেলে ভরা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন তাদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইসব তো অন্যায় করা হচ্ছে। এখন তো হাসিনা যতটুকু অন্যায় করেছেন তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ শতগুণ অন্যায় করা হচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে আমি দেখছি না যে আওয়ামী লীগের লোকেরা তেমন প্রতিবাদ করছে না, এবং যারা বাইরে থাকে তাদের তো প্রতিবাদ করা উচিত। অনেকে যারা বাইরে চলে এসছেন তারা তো মুখ বুজে আছেন। আমি প্রায় বলি যে তোমরা কেন প্রতিবাদ করছো না? আর দেশে যারা আছে, যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে, কেন তারা দৌড়ে আসেনি, ছুটে আসেনি? যা হয় হবে। কেন যখন 32 নম্বর ভাঙা হচ্ছে, কেন হাজারো মানুষ ছুটে আসেনি ওটাকে রক্ষা করতে? এগুলো আমার অবাক লাগে। তো ধরেন যাদেরকে আপনি প্রশ্নগুলি করেন তারা কি উত্তর দেয়? 1 নাম্বার। 2 নাম্বার, ধরেন জুলাইয়ের আন্দোলনে আপনি যখন সমর্থন দিলেন, মানে কি? আবারও বলছি, জুলাইয়ের আন্দোলন কিন্তু অনেক কিছু নিয়ে ছিল, ওগুলো কিন্তু আমি সমর্থন করিনি। আমি কোটা বিরোধী আন্দোলন সমর্থন করিনি, আবারও বলছি, কারণ নারী কোটা ফেরাতে চাইনি। আমি হাসিনার পতন মানে হাসিনা দেশ থেকে চলে যান তা চাইনি। আমি চেয়েছি পদত্যাগ করে একটা নির্বাচন হোক। এটা শুধু জুলাইয়ে চাইনি, আমি সেই এই বহু বছর থেকে চাইছি। যখন তিনি 15 বছর আছেন, যখন 5 বছর শেষ হলো তারপর থেকে চাইছি নির্বাচন দিন। এইরকম নির্বাচন নয় না। কিন্তু আমার যেটি জানতে ইচ্ছা করছে খুব, ধরেন কি কারণে আসলে ধরেন আপনি দূরে আছেন, আপনি বলছেন আপনি দূরে আছেন, এই আন্দোলনের পেছনে যে এই জঙ্গিরা আছে, জিহাদিরা আছে, বুঝতে পারেননি। যারা দেশে ছিল তারাও বুঝতে পারেনি। কেন বোঝা গেল না? এটার কোনো ব্যাখ্যা? কারণ ওটা তো মেটিকুলাস প্ল্যান ছিল, যেন কেউ বুঝতে না পারে, সেই রকমই প্ল্যান ছিল ওদের। কারণ তাহলে সাধারণ মানুষের সমর্থন পাবে। সাধারণ মানুষ সমর্থন দিয়েছিল, সাধারণ মানুষ পথেও নেমেছিল, সমর্থন দিয়েছিল, কারণ তারাও একটা গণতান্ত্রিক পদ্ধতি দেশ চলুক সেটা চেয়েছিল। সুতরাং তারা যে লুকিয়েছে, কারণ এই যে তারা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমার সোনার বাংলা বা দেশাত্মবোধক গান গেয়েছে জুলাইয়ে, কিন্তু সেই অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হলো ওদের
কালো পতাকার, হিজবুত তাহরিরের পতাকা বা আইসিসের পতাকা নিয়ে সেই সেই কালিমা পড়া বা কালিমা লেখা পতাকা নিয়ে ঘোরা এবং আল্লাহ আকবর, নারায়ে তাকবীর, আল্লাহ আকবর স্লোগান দেওয়া, এগুলো কিন্তু তারা জুলাইয়ের সমাবেশে দেয়নি, তাই না? ওভাবেই মানুষকে তারা ধোঁকা দিয়েছে। তারপর ধোঁকা খাওয়ার পর যখন উনি চলে গেলেন, আর যদি আন্দোলনও কোনো না হতো জুলাইয়ে, তাহলেও কিন্তু আমি হাসিনাকে চাইতাম যে উনি একটা নির্বাচন দিন। আমি কখনো চাইনি কোনো রাজনীতিক যিনি ক্ষমতায় আছেন তিনি অনন্তকাল ক্ষমতায় থাকুন নির্বাচন না দিয়ে। এটা হাসিনার সঙ্গে আমার কোনো বিরোধ নয়, এটা গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা এবং এই দেশকে ধর্মান্ধ মৌলবাদী থেকে বাঁচানো। কারণ দেখুন, আমি ধর্মান্ধ মৌলবাদীদের শিকার। এই সরকার, যে সরকার ছিল 90s শুরুতে, তারা ধর্মান্ধ মৌলবাদীরা আমার মাথার দাম ঘোষণা করেছিল, আমার ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই জিহাদি মৌলবাদীদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ না নিয়ে সরকার আমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, আমার বিরুদ্ধে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলা দিয়েছেন, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কেন? লেখালেখির জন্য। আমি কি লিখেছি তা এই ধর্মান্ধ মৌলবাদীদের, জিহাদিদের পছন্দ হয়নি বলে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, আর দেশে ঢুকতে দেয়নি। একবার আমি ঢুকেছিলাম হাসিনার সময়, খালেদা জিয়া আমাকে বের করেছে, হাসিনার সময় ঢুকেছিলাম, হাসিনাও একই পদ্ধতিতে আমাকে বের করেছেন। সেইটা তো আছেই, কিন্তু আমি যে ক্ষুব্ধ এই রাজনীতিকদের ওপর, সেটা কিন্তু তারা যেহেতু মসজিদ মাদ্রাসা গড়েছেন, যেখানে আমাদের বিজ্ঞান স্কুল, বিজ্ঞান একাডেমি গড়া দরকার, যেখানে মানুষকে বিজ্ঞান মনস্ক করা দরকার, সেখানে মানুষকে ধর্মান্ধ বানাতে সাহায্য করেছেন সব সরকারই। আমি বলছি না শুধু শেখ হাসিনা, সেই জিয়াউর রহমান করেছেন, এরশাদ করেছেন, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা করেছেন। তো শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে করেছেন, তিনি যে অন্যদের থেকে আলাদা কিছু করেছেন তা নয়। তিনি উন্নয়ন করেছেন ঠিকই, কিন্তু উন্নয়ন তো শুধু ব্রিজ, রাস্তা, মেট্রো রেল এগুলোতে নেই। উন্নয়ন হচ্ছে মানুষের কতটুকু বিবেকবোধ আছে, নীতিবোধ আছে, কতটুকু শিক্ষা আছে, কতটুকু সভ্য তারা হলো, এটা সবচেয়ে বড় ব্যাপার। সেটাই আমি দেখি পিছিয়ে পড়েছে। সেই জন্য এত জিহাদিদের হুঙ্কার, এত মৌলবাদীদের আস্ফালন। কোথায়? এদেরকে কারা বানিয়েছে? এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, এরা বানিয়েছে এদেরকে, যেখানে সরকারের। ডক্টর ইউনূসের আমলে এদের দেখে কি মনে হয় আপনার, যে একদমই মানে দেশটা কি তাদের দখলে চলে গেল, এরকম লাগে? দেশটা তো তাদের দখলেই এখন। ইউনূস, যেখানে আমরা হয়তো অনেকেই আশা করেছিল যে ইউনূস যেহেতু একজন শিক্ষিত মানুষ, উনি ভালো ভালো পুরস্কার পেয়েছেন, তিনি হয়তো গণতন্ত্রের পক্ষে থাকবেন, তিনি হয়তো মব ভায়োলেন্সের বিরুদ্ধে থাকবেন, তিনি হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, কিন্তু সেটা তিনি প্রমাণ করলেন তিনি নন। তিনি রাজাকারদের সর্দার হয়েছেন, জিহাদিদের সর্দার হয়েছেন, সেটা অকল্পনীয় ছিল। তো তারা এগুলো করে, ধরেন ডক্টর ইউনূস সরকার এই জিহাদিদের তোষণ করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তারা কি অর্জন করবে বলে আপনার মনে হয়? তাদের সফল হওয়ার সম্ভাবনাই বা কতটুকু দেখেন? এইটা আমার মনে হয় ইউনূস খুব প্রতিশোধ পরায়ণ লোক, যে হাসিনা তাকে অপমান করেছেন, সুতরাং হাসিনার উপর প্রতিশোধ এইভাবে নিচ্ছেন যে একেবারে শুধু হাসিনাকে নয়, শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা না মানা, তাকে একেবারেই ধূলিসাৎ করে দেওয়া, তার বাড়িঘর একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া, এইসব করছেন। শুধু তাই নয়, একবার বলেছিলেন রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলেছেন, এখন 24ই নাকি তাদের মুক্তিযুদ্ধ। এইসব খুব বাজে বাজে সব কথা বলেছেন, যেগুলো প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। তিনি মুক্তিযুদ্ধে, তার বয়স থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি। তিনি হয়তো
এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক না হলে এভাবে এত বছর বয়সে তার তো পাওয়ার কিছু নেই। হয়তো তিনি পেয়েছেন, প্রতিশোধ করে সুখ পেয়েছেন, প্রতিশোধ তো তিনি বুঝতে পারছেন, কিন্তু কেয়ার করছেন না, কারণ আমার মনে হয় না তিনি দেশকে আদৌ ভালোবাসেন, একেবারেই না। আর এই যে সঙ্গে যারা এই জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে, এরা তো দেশকে ভালোবাসেই না। তারা সেই দেশকে আফগানিস্তান বানাতে চায়, অথবা এমন একটা মৌলবাদী জিহাদিস্তান বানাতে চায় যেখানে পুরুষেরা রাজত্ব করবে, মেয়েরা ঘরবন্দি থাকবে, পুরুষেরা ইসলামের নামে যা ইচ্ছে তাই করবে, এবং বাঙালি পুরুষের সমাজ বানাবে তারা। আপনি অনেকেই বলেন, আপনি বলছেন যে তারা আফগানিস্তান বানাতে চায়, কিন্তু অনেকেই বলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক কাঠামো, সেখানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো সম্ভব নয়। আপনি কি তাই মনে করেন? না, সম্ভব কেন হবে না? জিহাদিরা যা করছে তাতে তো সম্ভব হবেই, এবং আফগানিস্তানের চেয়েও আরো খারাপ কিছু হতে পারে। কারণ এখন কথা হচ্ছে যে দেশকে আসলে ওরা কি বানাবে, এটা তো ভবিষ্যৎই বলবে ওরা কি বানাতে চাইছে। তবে ওরা যা বানাতে চাইছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তারা একটি সভ্য রাষ্ট্র নয়। কারণ সভ্যতার প্রথম শর্ত হলো রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা। তারা এখানে ধর্মান্ধ, তারা মৌলবাদী লোক, তারা ধর্মীয় আইন চাইছে, তারা রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে। আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান, তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না। আর এই যে আমি জামাতে ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না, কারণ এই দল ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত, কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি যদি ধর্মনিরপেক্ষতা চাই, ধর্মনিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত, রাষ্ট্রে থাকতেই হবে ধর্মনিরপেক্ষতা। অর্থ আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে। রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না। এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক, সেগুলো বাদ দিতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে, সেটা সমানাধিকারের ভিত্তিতে, নারী এবং পুরুষের অধিকার সমান হবে। সেটা বিবাহ, তারপরে ডিভোর্স, তারপরে চাইল্ড কাস্টডি, ইনহেরিটেন্স, প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না। সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে। কিন্তু সেটা তারা চায় না, সেটা তারা ধর্মীয় আইন চায়, কোনো ধর্মনিরপেক্ষতা চায় না, তারা সেকুলারিজম চায় না। তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানল না। তাহলে তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে? ধর্মান্ধতা মানেই হচ্ছে, মানে ইসলামের ধর্মান্ধতা মানে হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না, ঘর থেকে বেরোলে তারা বোরখা পরতে হবে, তাদের কোনো শিক্ষা থাকবে না, তাদের স্বনির্ভরতা থাকবে না। এগুলো তো শুরু হয়েছে। কোথাও কোথাও এরকম মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই বাজারটায় কোনো মেয়ে যেন না থাকে, তাই না? আমরা দেখছি এগুলো। এরাই তো এখন ক্ষমতায়। সেটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম। আপনি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, অথচ তারাই তো এখন ক্ষমতায়। কে কাকে নিষিদ্ধ করবে? এখন এরা তো আর জামাতকে নিষিদ্ধ করবে না। আমি চাই একটা নির্বাচন হোক, এই নির্বাচনে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসবে, এবং তারা যদি দেশ চালায়, তাহলে আমার মনে হয় এই ধর্মান্ধ অপশক্তিকে তাদের প্রতিহত করতেই হবে। তাদেরকে এই মসজিদ মাদ্রাসা বানানো আর মানুষকে ধর্মান্ধ বানানো, মানুষের এই যে ওয়াজ দিয়ে মানুষের মগজ ধোলাই করানো, এগুলো বন্ধ করতে হবে। যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে এবং তারা যদি মুক্ত চিন্তায়, বাক স্বাধীনতায়, গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে তারা তা করবে।
আর না আপনার কি মনে হয় আপনি আপনি আপনার এই সাক্ষাৎকারের শুরুতেই আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করে বলছিলেন যে তিনি ধর্মীয় অনেক উগ্রতাকে পৃষ্ঠপোষকতা করেছেন, অনেক মসজিদ নির্মাণ করেছেন, অনেক কিছু করেছেন। তো এখন যখন আপনি নির্বাচনের কথা বলেন, যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলেন, আপনি কি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আপনার মাথায় আসে? আওয়ামী লীগ আছে, বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারপর আরো অন্যান্য যারা দল আছে, জাতীয় পার্টিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। একমাত্র জামাতে ইসলামী ছাড়া আর সব দলই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ঠিক। আমরা যখন এই যে ধরেন ৩২ নম্বরে হামলা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, খুব একটা প্রতিবাদ দেখিনি। তাহলে বিএনপি অবশ্য প্রতিবাদ জানিয়েছে, বাম দলগুলো জানিয়েছে। কিন্তু আপনার কি আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করছিলেন, এখন কি আপনার মনে হয় যে তাকে আসলে বাংলাদেশের দরকার? শুনুন, উনি এইরকম আমি মনে করি না তাকে দরকার। নির্বাচনে যে যেতে তাকেই দরকার। আমি নির্বাচনে বিশ্বাস করি। আমি বলবো না যে এই এখন একে দরকার বা তাকে দরকার। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি মানুষ যাকে চায় মনে করি যে তারই আসা উচিত। মানুষ কিন্তু হাসিনাকে চাইছিল না। হাসিনাকে চাইলে জুলাইয়ের এই আন্দোলন এত বড়, এত বৃহৎ, এত ম্যাসিভ হতে পারত না। সুতরাং নির্বাচন হোক, কাকে চায় মানুষ বলুক, জনগণ বলুক কাকে চায় তারা। কিন্তু এই সরকার তো নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিতে হবে। এই সরকার তো অনেক কিছুই চায় না। এই সরকার দেশকে হিন্দু শূন্য করতে চায়, এই সরকার দেশকে নারীকে ঘরবন্দি করতে চায়, বোরখাবন্দি করতে চায়। তাহলে চাইলেই হবে? আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। আপনি বিভিন্ন সময় মানে সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হবে, মানুষ সংগঠিত হবে, এই কথাগুলো বলে আসছেন গত কিছুদিন ধরেই। তো কিছুদিন না, এটা বহু বছর ধরেই বলছি। আপনি বলে মানে আসছেন। আমি শুরু থেকেই বলছি। জি, মানে এখন এই বর্তমান প্রেক্ষাপটের কথা আর কি আমি সংযুক্ত করছি আর কি। এই প্রেক্ষাপটে নতুন করে আর কি আবারও শুভ বুদ্ধির উদয় হবে, এই কথাগুলো বলছেন। তো রাজনৈতিক দল ছাড়া কি এই সবাইকে সংগঠিত করা যাবে? এবং বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে যারা মানুষকে সংগঠিত করতে পারবে? দেখুন, এখন কোন দল কি করেছে, অতীত ইতিহাস তো কারোই ভালো নয়। কিন্তু এই যে দেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে না, এই মানুষের তো একেবারে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সংশোধিত হয় না। মানুষ বোঝে যে কি করা উচিত, হয়তো বুঝবে। রাজনীতিকরা যে ভুলগুলো করেছে, রাজনীতিকদের ভুলের কারণেই তো আমরা যা দেখছি, যা হচ্ছে। জামাতের হাতে ক্ষমতা, যে জামাত ভোটই পায় না, খুব অল্প ভোট পায় নির্বাচনে, সেই জামাতের এত শক্তি এলো কেন? সেখানে নিশ্চয়ই রাজনীতিকদের ভুল ছিল। ওই ভুলগুলো তারা যদি মনে করে যে তারা সংশোধন করবে, তাহলেই তো আবার তারা সংগঠিত হতে পারবে। আমি মনে করি না রাজনীতিকরা একেবারেই ওরা একেবারেই বুদ্ধিহীন লোক। তাদের বুদ্ধি আছে, তারা জানেন কি করলে দেশের ভালো হয়, কি করলে নিজের ভালো হয়। এতকাল রাজনীতিকরা নিজের ভালোটা দেখেছেন, নিজের দলের স্বার্থটা দেখেছেন। সুতরাং যদি নিঃস্বার্থ হন, যদি দেশের ভালো চান, যদি জনগণের ভালো চান, দেশটাকে আবার ভালোভাবে গড়তে চান, তাহলে নিশ্চয়ই যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলো আর করবেন না রাজনীতিবিদরা। জি, ধরেন কিন্তু মানে আপনি কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার দেখতে চান? নিশ্চয়ই। কোন দলকে আমি ব্যান করার পক্ষপাতী নয়, একমাত্র জামাতকে ব্যান করার পক্ষে? হ্যাঁ, আমি এই যে বলছি, একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া। জি, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করে রেখেছে। সেক্ষেত্রে বাংলাদেশে যে একটা একটা সেকুলারিজমের কথা বলা হয় অন্তত কাগজে কলমে, সেটি কি হবে? দেখুন, আওয়ামী লীগের একটা সুযোগ ছিল। শেখ হাসিনা কিন্তু ভোট পেয়েছেন একসময় ৭২-এর সংবিধান ফিরিয়ে আনবেন বলে, কিন্তু আনেননি। কিন্তু তার একটা সুযোগ ছিল, যখন তিনি প্রচন্ড জনপ্রিয় ছিলেন, তখনই কিন্তু ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারতেন। সেটা আনেননি, সেটা তার ভুল।
সেটা তার ভুল। তিনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ওইসব এত মসজিদ থাকার পরও 560টা মডেল মসজিদ করে এই ধর্মান্ধদের মন জয় করার চেষ্টা তার করা উচিত হয়নি, নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই থেকে শিক্ষা তো আরো অন্যান্য রাজনীতিবিদরাও নিচ্ছেন এখন, যে কত বড়, আপনার মনে হয় নিচ্ছেন? নিশ্চয়ই নিচ্ছেন। আমি যে বিএনপির একজনকে দেখি প্রায়, আমি পারি না, আমার মনে হয় না যে খুব কম সংখ্যক লোকও ভাবতে পেরেছে। আলী রিয়াজকে আমি জানতাম, ওর ওর বড় ভাইকেও আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আলী রিয়াজ যে এইরকম করবেন এটা ভাবতে পারিনি। ইউনূসের সঙ্গে আমার দেখা হয়েছিল, ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু ভাবতেও পারিনি যে তিনি একদিন এই জিহাদিদের হাতে হাত রেখে দেশ চালাতে চাইবেন। আপনি লিখেছেন যে তারা আপনার আপনার দেশে ফেরার ব্যাপারে আপনার দেশে যাওয়ার পক্ষে ছিলেন, তাই না? এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি দেশে যাবেন সেরকম না, কোনো? অনেক আগে যখন দেখা হয়েছিল তখন বলেছেন দেশের মেয়ে দেশে ফিরুন, এইসব খুব বলেছিলেন, কিন্তু এখন তো চাইছেন না, কারণ এখন তার সঙ্গী সাথী সব জিহাদি, তারা তো চাইবে না। আমাকে যদি চেষ্টা উনি করেছেন, দেশে ফেরান। হ্যাঁ, চেষ্টা করেছেন যাওয়ার? আমি না না, একটু প্রশ্নই ওঠে না। না, যারা আমাকে খুন করতে চায় তারা এখন ক্ষমতায়, এবার চেষ্টা চেষ্টা করার কিছু নেই। আমাকে তো ইয়ে ওই খালেদা হাসিনার সময় যেটা হয়েছে, আমার পাসপোর্ট রিনিউ করে না, বাংলাদেশের পাসপোর্ট যেটা সেটা রিনিউ করে না। যেহেতু বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না, আমার তো বিদেশি পাসপোর্ট নিতেই হয়। সে বিদেশি পাসপোর্টেও বাংলাদেশের কোনো ভিসা দেওয়া হয় না, কোনো সরকারি দেয়নি, না খালেদা জিয়া না হাসিনা। এই যে কোন সরকারি আপনাকে ধারণ করতে পারেনি, এর মূল কারণ কি মনে হয় আপনার? মূল কারণ তারা যেহেতু ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে আতাত করে, তারা যেহেতু তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে হাতে হাত রেখে চলে, সে কারণে মনে করে আমাকে দেশে ঢুকতে দিলে ওরা অখুশি হবে, অখুশি হলে আবার তাদের উপর অখুশি হবে। মানে যদি খালেদা জিয়াই তো আমার বিরুদ্ধে মামলা করেছেন ওই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা, কেন করেছেন? ওই জিহাদিদেরকে খুশি করার জন্য। যারা জিহাদিদের খুশি করতে চায় তারা আমাকে ঢুকতে দেবে দেশে? কারণ আমাকে ঢুকতে দিলে জিহাদিরা অখুশি হবে, খালেদা জিয়ার উপর হবে, অসন্তুষ্ট হবে, সেটা তো চায় না। তারা তো চাই জিহাদি জামাতি আর এই ধর্মান্ধগুলোকে খুশি করে রাখতে। ঠিক শেখ হাসিনাও তাই করেছেন। শুনুন, আমার ব্যক্তিগত যাওয়া, দেশে যেতে পারলাম না, দেশে যেতে দিল না, সেই জন্য তাদের উপর আমার ক্ষোভ তা নয়। আমার ক্ষোভ হচ্ছে তারা দেশকে একটা মানে জিহাদিস্তান বানিয়েছেন, বাংলাস্তান বানিয়েছেন। এই যে আজকে এত লোক মগজ ধোলাই না হলে কি তারা বলে যে আমরা পাকিস্তানের পক্ষে, আমরা ভারতের বিপক্ষে, আমরা শরিয়া আইন চাই, আমরা খিলাফত চাই? এরা কারা? অল্প বয়সী ছেলেরা। তাদের মগজ ধোলাই কে করলো? তাদের মাদ্রাসায় এই শিক্ষা পেয়েছে তারা? কোথায় সেকুলার স্কুলে পড়াশোনা করবে, বিজ্ঞান স্কুলে পড়াশোনা করবে? হ্যাঁ, যুক্তি বুদ্ধি জাগ্রত হবে, বিবেক জাগ্রত হবে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই এদের। এরা চায় ইসলামী শাসন। তারপর এদের শেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে, তোমরা বেহেস্তে যাবে, বেহেস্তে গেলে ওখানে 72টা হুর পাবে, ওদের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে, এই লোভ। এবং এদের বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই। এই মাদ্রাসা থেকে আসা ছেলেগুলোই তো এই জুলাই বিপ্লবের নেপথ্যে ছিল। এরা কি শিখেছে? তখন আমার কথা হচ্ছে এদেরকে যে এইভাবে ডিরেল করা হলো, এইভাবে যে হলো, এইভাবে যে একটা ধর্মান্ধ অপশক্তি বাড়ছে দেশে, এইভাবে ভয়ঙ্কর ভাবে বাড়ছে, তার খোঁজ সরকার নিলেন না। এই যে কওমি মাদ্রাসাগুলোয় কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, ওয়াজে কি বলা হচ্ছে, তারপর কিভাবে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, তার খবর যদি সরকার না নেন তাহলে সরকারের ব্যর্থতা, তাই না? সেটারই তো ফলাফল আসলে দেখতে পাচ্ছে তারা। এখন ধরেন আপনি বাংলাদেশের যে দুজন মানুষ আমি বলি যে আন্তর্জাতিক অঙ্গনে সবাই এক নামে চেনে, আপনি একজন, ডক্টর ইউনূস একজন।
আরো অনেকে আছেন, কিন্তু আপনারা দুজন আমার মনে হয় সবচেয়ে একদম মানুষের মুখে মুখে আছেন পুরো সারা পৃথিবীতেই। তো ডক্টর ইউনূস যে এরকম জঙ্গিদেরকে প্রমোট করছে, ইসলামিস্ট জিহাদিদের প্রমোট করছে, এই ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে ওই যে তিনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এই জন্য কিন্তু একটা তার ভালো ইমেজ, এই ব্যাপারটা নিয়ে কি আপনার আন্তর্জাতিক অঙ্গনে কথা হয়? না, আমি এত আন্তর্জাতিক অঙ্গনে আমি তো তার মতো অত বিখ্যাত নই, বা তার মতো অত পরিচয় মানুষের সঙ্গে আমার নেইও, বিশেষ করে বড় বড় মানুষের সঙ্গে। আগে ছিল একটা সময় আমার ইউরোপে তো আমাকে বেশ সম্মান দেওয়া হয়েছে ছিল, কিন্তু ওগুলো নিয়ে ইউনূসের ব্যাপারে কথা বলার আমার মনে হয় না যে এটা সেই রকম এখনো সিচুয়েশন হয়নি। তবে আমার লেখালেখির মাধ্যমে আমি ইউনূস সম্পর্কে যা জানাবার জানাচ্ছি, এবং ইউনূস সম্পর্কে যা যাচ্ছে অন্যান্য বিদেশের মিডিয়ায়, তাতে তো অনেকেই জানছে যে ইউনূস কি করছেন ওখানে। এই যে আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, যে একটা টাকার ওপর করেছেন, একটা মন্দিরের ছবি দিয়েছেন। এদিকে 5ই অগাস্টের পর থেকে যে এত হিন্দুদের বাড়িতে হামলা হলো, হিন্দুদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো, কারো বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন নেননি। কিন্তু এদিকে হিন্দুদের গুরু চিন্ময় দাসকে অকারণে জেলে ভরে রেখেছেন, তাকে জামিন দিচ্ছেন না, ছাড়ছেন না, কারণ হিন্দুদের অধিকারের জন্য উনি আন্দোলন করবেন, সেগুলো একেবারেই বন্ধ করতে চাইছেন। কিন্তু উনি একটা মন্দিরের ছবি ছাপালেন একটা টাকার মধ্যে, 20 টাকার নোটে। কেন? ওরা মানুষকে দেখাবে যে দেখো আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। ধোঁকা দিতে তিনি অভ্যস্ত, আমার মনে হয় ধোঁকা দিতে অভ্যস্ত। গ্রামীণ ব্যাংকে যখন যারা সুদ দিতে না পেরেছে যে মেয়েগুলো, তাদের তো বাড়িঘর তিনি ভেঙে নিয়ে চলে এসছেন না, কিন্তু বাইরের মানুষকে বলেছেন তিনি গরিব মানুষের খুবই উপকার করছেন। সবাই তো ভেতরের ঘটনা জানে না, সবাই তো আর জানে না হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে, এবং তিনি একেবারেই এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু একটা মন্দিরের ছবি ছাপিয়ে দিলেন। এর হচ্ছে জুলাই যেরকম ধোঁকা দিয়েছিল ওই জিহাদি জামাতিরা, এভাবেই ইউনূসও ধোঁকা দিচ্ছেন মানুষকে। আপনাকে আর দুটো প্রশ্ন আছে আমার, তারপরে আপনার কবিতা একটা শুনবো। কিন্তু আমি যে দুটি প্রশ্নের মধ্যে ধরেন গত কিছুদিন ধরেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এমনকি বিদেশি শক্তির কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন কথা হচ্ছে, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হতে পারে এমন আশঙ্কা আছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কেমন করে দেখেন? আরেকটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে, যেহেতু এখন একটা পট পরিবর্তনের সময়, বিএনপি খুব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তো সেক্ষেত্রে তাদের প্রধান তারেক রহমান, তাকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডার হিসেবে কেমন দেখেন? দেখুন, গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে যেতে আমি তাকেই সাপোর্ট করবো। আবারও বলছি, জামাতে ইসলামী ছাড়া যেই আসুক। কারণ এ এলে ভালো, ও এলে খারাপ, এটা বলতে পারি না আমি এখন। আমার সবচেয়ে বড়, সে তারিক আসুক বা হাসিনা আবার আসুক বা যেই আসুক, এই জামাতিদের হাত থেকে, জিহাদিদের হাত থেকে এখন আপাতত এটা ইমার্জেন্সি সিচুয়েশন। এই সময় যেই আসুক তাকেই আমাদের গ্রহণ করতে হবে। তারপর তো ভালো না করলে 5 বছর পর তো পরিবর্তন হবে। এইরকম নয় যে অনন্তকাল হাসিনা যেমন চেয়েছিলেন তা থাকা উচিত কারো। তো যেই আসুক আমি তাকে স্বাগত জানাবো, কারণ এদের হাত থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো রাজনীতিবিদই আসুক, যে কোনো রাজনৈতিক দলই সরকার গঠন করুক, এটা 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 সবাইকে আমার মনে হয় মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। তারপর তারেক রহমানকে তো আমরা দেশের কাণ্ডার হিসেবে দেখিনি, তার সম্পর্কে যদি একটু মূল্যায়ন করতেন। আসলে আমি তো আর তারেক রহমান সম্পর্কে অত কিছু জানি না, তবে আমি যেটা বললাম যে উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন, আমি তার সম্পর্কে শুনেছি তিনি নাকি প্রচুর দুর্নীতি করেছেন, প্রচুর দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা তিনি নিজের জন্য নিয়েছেন।
তো ওগুলো তো ভালো কাজ নয়, দুর্নীতি এত লোকে করছে, তো প্রত্যেকটা রাজনীতি দলেই দেখি দুর্নীতি করার লোকের অভাব নেই। তবে দেখুন, আমি তো মনে করি ফজলুর রহমানের আসা উচিত। আমি তারিক রহমানের সবকিছু জানি না, উনি কি কথা বলেন তা আমি শুনিনি বেশি। তবে আমার এই অনুষ্ঠানে তিনি প্রায় আসেন। হ্যাঁ, আমি দেখুন, আমি নির্বাচিত কলাম পড়ে আমাদের চোখ ফুটেছে, হ্যাঁ, মন খুলেছে। তো সবসময় আপনার বই প্রকাশিত হওয়ার সময়ে ঝামেলা হয় বাংলাদেশে। তো এই সরকার বাংলাদেশে তো এখন হয়ই না আমার বই, ভয়ে কেউ প্রকাশই করতে পারে না। যা বই বের হয় এখন আমার বাংলা বইগুলো পশ্চিমবঙ্গ থেকে বেরোয়। আর ওখানকার প্রকাশকরা বের করেন। বাংলাদেশে তো একজন একটা ছোট পাবলিশার, সেই কি সব্যসাচী বের করেছিল, তাই বলে তো গত বই মেলায় তো ওর উপর আক্রমণ হলো। ও এখন জীবন বাঁচাতে দেশের বাইরে চলে গেছে, কারণ তার উপর হুমকি এসেছে, কেন আমার বই ছাপালো, কেন আমার বই বিক্রি করছে। তার স্টলেও তো হামলা হয়েছিল। তার স্টলে হামলা হয়েছে, স্টল বন্ধ হয়ে গেছে, প্রকাশনী বন্ধ হয়ে গেছে, তাকে দেশ ছাড়তে হয়েছে। এমন যদি হয়, এইসব দেখার পর কে আমার বই ছাপাবে? আমার বই ছাপানো সেই বহুকাল থেকেই বন্ধ, সেই যখন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তারপর থেকেই বন্ধ। তারপরে কয়েকটি পত্রিকা আপনার কলাম মাঝে মধ্যে, হ্যাঁ, আমি নিয়মিত কলাম লিখতাম দুটো পত্রিকায়। এখন কি আর লেখার মতো অবস্থা না আছে? না, 5 অগাস্টের পর সব বন্ধ করে দিয়েছে। এইবার আমি আপনার যদি অন্য আরো রাজনীতি সম্পর্কে কিছু বলার থাকে আপনি বলতে পারেন, তারপর দেখুন, আমি রাজনীতি করি না, আমি রাজনৈতিক দলের সদস্য নই, আমার কোনো সংগঠন নেই, আমি একা মানুষ, মতামত সম্পূর্ণ আমার একার। আমি কোনো রাজনৈতিক দল না করলে যা হয় আর কি। হ্যাঁ, সে তো আমরা জানি, সে কারণেই তো কেউই আপনাকে ধারণ করতে পারেনি, তাই না? আপনি তাতে হয় কি, আমি কোনো দলের বা সংগঠনের না হয়ে একটা সুবিধে হয়েছে, আমি আমার মত নির্দ্বিধায় বলতে পারি। আমাকে কোনো রাজনৈতিক দলের এটুকু বলতে পারবো, এটুকু বলতে পারবো না, এইসব নিয়ম আমাকে মানতে হয় না। আপনি কি জানেন, আমি শিওর আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের মেয়েরা যারা একটু স্বাধীন চেতা, যারা নিজেদেরকে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে, হ্যাঁ, যারা কোনো পুরুষতন্ত্রের ধার ধারে না, ওই স্টেরিওটাইপ চিন্তা ভাবনার মধ্যে থাকে না, তাদের নাম হচ্ছে গিয়ে তারা সবাই তসলিমা নাসরিন। সেটা জানি, সেটা আমার ভালো লাগে। আমার মনে হয় কি, মানুষ তো মানে অনেক পুরস্কার পায়, আমার মনে হয় এটা আমার শ্রেষ্ঠ পুরস্কার। আমি বাংলাদেশ থেকে কোনো পুরস্কার পাইনি, আমি অন্যান্য দেশ থেকে পুরস্কার পেয়েছি। আমার মনে হয় বাংলাদেশ থেকে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে যে একটা সচেতন মেয়েদের, যারা যারা ওই নারী বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে বা নারীর সমানাধিকার দাবি করে বা পুরুষতন্ত্রের বিরুদ্ধে বলে, তাদেরকেই যে তসলিমা বলে ডাকা হয়। আসলে তারা গালি দেয়, কিন্তু এই গালিটাই, ওই যে গালি দিচ্ছে ওদের, ওটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। ওই মেয়েরা কিন্তু এটাকে গালি হিসেবে নেয় না, এটা তারা কমপ্লিমেন্ট হিসেবেই নেয়। তাহলে তো আরো বড় পুরস্কার ওটা। আপনার কাছে কোন কবিতাটা শুনবো? আমার সবচেয়ে ভাল লাগে ও মেয়ে শোনো। ও মেয়ে শোনো না, হ্যাঁ, এত দারুণ, মনে হয় যেন আমাকে এখন, হ্যাঁ, ওই কবিতাটা তো এখন হাতের কাছে নেই। অসুবিধা না, আপনার যেটা ভালো লাগে। আমার যেটা ভালো লাগে বলবো? অফকোর্স। আসলে আমি এই কবিতাটা দুদিন পড়েছি, তারপরে পড়ছি। দেখি, আচ্ছা আমি বার করছি না। কোন কবিতাটা বলেন তো? এটা নতুন কবিতা, হয়তো আপনি পড়েননি আগে। আচ্ছা, না আপনি পাবলিশ না হলে কোথা থেকে পড়বো? এটা এখন একটা নতুন বইয়ে পাবলিশ হয়েছে। দেখছি আমি, ওরে এটা বার করতে কেন দেরি হচ্ছে। এই যে পেয়েছি, পড়বো? হ্যাঁ, শিওর।
এটা আমি বইমেলায় পড়েছিলাম। যাই হোক, পড়ছি, কারণ সবাই তো আর শোনেনি ওখানে। মৃত্যুহীন মেয়ে। ত্রিপলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো, সে আমি। ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো, সে আমি। রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, সে আমি। কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো, সে আমি। দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী, সে আমি। কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে, সে আমি। মগাদিসুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো, সে আমি। তেহরানের যে মেয়েটিকে হিজাব পরেনি বলে হত্যা করা হলো, সে আমি। আমার দোষ একটি, আমি মেয়ে। মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয়, আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয়, আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল, আমার সর্বাঙ্গ, আমার শরীর, যেন শরীর নয়, এ পাপের আড়ত। আমার দোষ, আমি মেয়ে। মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে। আমাকে দেখতে দেওয়া হয় না আলো, আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দুপায়ে, যেন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মেছি। অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয়, অধিকার পেতে চাইলে ধর্মের জাঁতা কলে আমাকে পেশা হয়, অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়, অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়, অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়, আমাকে আগুনে পোড়ানো হয়। পুড়ে পুড়ে আমি অঙ্গার হইনি, ইস্পাত হয়েছি। আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে। আমার উপর চাবুক চালাতে এসো না, একটিও কালশিটের দাগ পড়বে না গায়ে। আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হব না। আমাকে কোপাতে এসো না, আমার মৃত্যু হবে না। চমৎকার আপা। আমি এটা ফেসবুকে দেখেছিলাম, আপনার ভিডিও দেখেছি। আচ্ছা, এটা আমি দেখেছি। আমি রেগুলার আপনাকে ফলো করি। অনেক ভালো লাগলো। আরো একটা কবিতা বলতে পারেন। কোনটা বলবেন? আপনার অনেক কবিতাই, যে আমার না আপনার ওই কবিতা শুনলে আমার চোখে পানি চলে আসে। ওই যে কোনটা? আমাদের মা, মা কবিতা একটা আছে না আপনার? হ্যাঁ, মা, মাকে নিয়ে আমার অনেক কবিতা আছে। কোনটার কথা বলছিস জানি না। ওই যে মাকে আমরা তুমি বলতাম আর বাবাকে ডাকতাম আপনি, রাইট? এইরকম কবিতা না, মাকে নিয়ে আমার একটা বই আছে। মা মারা যাওয়ার পর আমি একটা বই লিখেছিলাম, নেই কিছু নেই। সেইটাতে আমি, সেটা মাকে লেখা আমার দীর্ঘ একটি চিঠি, মনে হয় 300-350 পৃষ্ঠার। আর কবিতা আছে প্রচুর, কিন্তু আপনি ঠিক কোনটার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমার এক্স্যাক্টলি কবিতা নামটা মনে নাই, কিন্তু মাকে নিয়ে লেখা কবিতা। গল্পটি এরকম যে মা কত কাছের, মা তার জীবনের সবকিছু ওটা নিংড়ে বোধ দেয়। হয় আমার একটি মা ছিল, এই কবিতাটা হয়তো। না, না, আমার নামটা এখন মনে আসতেছে না কবিতা। আচ্ছা, যাই হোক, আপনার অন্য আরেকটা যদি কবিতা বলেন যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, পড়বো। হ্যাঁ। যুদ্ধ, এটা যুদ্ধবিরোধী কবিতা। ওদের অস্ত্র আছে তাই যুদ্ধে নেমেছে, ওরা ধ্বংস ভালোবাসে তাই যুদ্ধে নেমেছে। তুমি আমি চলো চুম্বন করি ঠোঁটে, চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের। চুম্বনে সিক্ত হয়ে চলো তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি। তোমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন। তুমি যদি কিউবা, এল সালভাদর, নিকারাগুয়া, তুমি যদি পানামা, তুমি যদি ইরাক, আফগানিস্তান, আমি আমেরিকা।
তুমি আজ ইসরায়েল, আমি ফিলিস্তিন, আমি ভারত, তুমি চীন। চলো চুম্বন করি আর মধ্যম আঙুল তুলে ধরি নৃশংসতা আর ধ্বংসস্তূপের দিকে। যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বোমা, সব জড়ো করে একটি গভীর চুম্বনের সামনে কেউ দাঁড় করাতে পারবে। নারীর অধিকারের পক্ষে, মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সেকুলারিজমের পক্ষে যখন আমি লিখছি, তখন দেশকে ভালোবাসি বলেই তো লিখছি। দেশকে ভালো না বাসলে তো আমি এই বিষয়গুলো নিয়ে লিখতাম না। আমি প্রেমের কবিতা লিখতাম, প্রেমের উপন্যাস লিখতাম না, অন্য অনেক লেখকই যা করেন। আমি বলছি না যে তারা দেশকে ভালোবাসেন না, কিন্তু দেশকে আমি এত গভীরভাবে ভালোবাসতাম বলেই তো আমি সবসময় বলতাম যে এই এই সমানাধিকার নিয়ে এসো, নারী ও মানুষ যখন বলি, আমি যে নারীকে ভালোবেসে বলি তা নয়, আমি দেশকে ভালোবেসে বলি। কারণ এক নারী যদি সমানাধিকার পায়, নারী যদি শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়, তাহলে তো দেশেরই মঙ্গল। দেশের অর্ধেক জনসংখ্যা নিষ্পেষিত হবে না, নিগৃহীত হবে না, নির্যাতিত হবে না। এটা কার মঙ্গল? দেশের কথা ভাবতাম বলেই তো আমি নারীর সমান অধিকার চাইতাম। আমি দরিদ্র এবং ধনীর মধ্যে যে বৈষম্য, গ্যাপ, সেটা কমাতে চাইতাম। কারণ আমি তো চাইনি যে শুধু টাকা হয়েছে সুতরাং তোমরাই সুখে থাকবে, যে সুবিধা বঞ্চিত মানুষেরা যেন সুবিধে পায়, যেন তারাও যেন খেয়ে পরে বাঁচতে পারে, সুখে এবং আনন্দে বাঁচতে পারে। সেটা তো আমি চেয়েছি, সেটা দেশকে ভালোবাসতাম বলেই তো চেয়েছি। না ভালোবাসলে ভাবতাম যে হ্যাঁ, আমার টাকা হয়েছে, আমি সুখ করব, আনন্দ করব, আর বাকিরা জাহান্নামে যায় যাক, তা তো ভাবিনি। আমি সবসময় ওদের কথা ভাবতাম, যারা পায়নি, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত। আমি যখন ওদের কথা ভাববো, তার মানে আমি দেশকে ভালোবাসি বলি, একটা সভ্য সুন্দর দেশ গড়ে তুলতে চাই বলেই তো। না, সেটাই। আমি শেষ করব, কিন্তু আপনার মানে আপনার নির্বাসিত জীবন সম্পর্কে খুব জানতে ইচ্ছে করে, যে এটা তো খুবই বেদনার, একটা বিচ্ছেদের তীব্র বেদনা থাকে দেশের সঙ্গে, দেশে যেতে না পারলে, তাই না? সেই জায়গাটা যদি একটু আমাদের বুঝতে দিতেন। আসলে আমি তো আত্মজীবনী লিখেছি, 7 খণ্ডে আত্মজীবনী, সেখানে অনেক কথাই লিখেছি। আমার নির্বাসিত জীবনের গল্পটা, যে কাহিনীটা, যে বইয়ে লেখা, সে বইয়ের নাম হচ্ছে আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ। এতে বোঝা যায় যে আমি কি বলতে চাইছি। আমি অনেক সম্মান পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি, আমার বই বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, আমাকে সিকিউরিটি দেওয়া হতো আমার জন্য। মানে ইউরোপের বিভিন্ন দেশে আমার জনপ্রিয়তাও ছিল প্রচন্ড, বই ভালো বিক্রি হতো। তারপর কোথাও গেলে মানুষ আমাকে একটু দেখতে চাইতো, অটোগ্রাফ নিতে চাইতো। বলছি কি, সেই মানুষ যারা ইউরোপিয়ান, তারা সবকিছু ফেলে আমি চলে গেছি বাংলা ভাষার টানে, প্রাণের টানে কলকাতায়। যেহেতু আমাকে ঢাকায় যেতে দেওয়া হয় না, যেহেতু আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না, সেটা তো দেশের টানেই তো। দেশের কাছে থাকবো, দেশের ভাষা বলবো। এত এত সম্মান যখন পাওয়া হয়, তখন সাধারণত ছেড়ে কেউ যায় না। কিন্তু আমি ওই দেশের জন্য, ভাষার জন্যই আমি চলে গেছি। কোথাও আমার ইউরোপের কোথাও, আমেরিকার কোথাও আমার মনে হয়নি তখন যে এটা আমার দেশ। সবসময় মনে হয়েছে যে আমি বোধহয় আউটসাইডার এখানে। আর কিন্তু কলকাতায় গিয়ে বাংলা ভাষার মধ্যে থেকে, বাংলা গান, বাংলা কবিতার মধ্যে থেকে আমার মনে হয়েছে এই আমার দেশ, আর দেশের মতোই তো দেখতে। তারপর ওখানেও থাকা হলো না, থাকতে দেওয়া হলো না। তারপর দিল্লিতে এলাম, ওখানে বাঙালির জায়গা নয়, তারপরও কিছুটা তো অন্তত দেশের মতো ভেবে থাকলাম। কিন্তু ওখানেও দেখা যাচ্ছে যে আমার ওই থাকার পারমিশন নিয়ে অসুবিধে করছে। শেষ অবধি কোথায় আমার যাওয়া হবে, কোথায় থাকা হবে জানি না। এখনো পায়ের তলায় মাটি নেই। আজকেই কাউকে বলছিলাম
যে আমি মনে হচ্ছে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছি, যে আমার কোনো দেশ নেই। দেশ নেই এটা ঠিকই, তো আমার কোনো দেশ নেই, কিন্তু তারপরেও আমি ভেঙে পড়িনি। আমি যে সারা দিন রাত কাঁদবো এবং লেখালেখি বন্ধ করে দেব তা হয়নি। আমি লিখে গেছি যেখানেই থাকি পৃথিবীর। নির্বাসন অত্যন্ত কষ্টের, কারণ আমার তো ধীরে ধীরে মা চলে গেল, বাবা চলে গেল, দাদারা এবং যারা আত্মীয় স্বজন যারা আমাকে খুব ভালোবাসতো তারা একে একে চলে গেল। কারো কারো কাউকে তো শেষ সময়ে যে আমি কাছে থাকবো তা সম্ভব হয়নি। তো ওটা খুব দুঃখ দেয়। এবং এখনো যে আছি যেখানে, সেখানেও তো কোনো আত্মীয় স্বজন নেই। তো এখানে যে আমেরিকায় যে থাকবো সেই সেই ইয়েটাও নেই যে হ্যাঁ থাকতে পারবো। অনেক অসুবিধের মধ্যে থাকি, কিন্তু কি আর করব, আমাকে যেতে দেওয়া হয় না। আমার নিজের ওখানে বাড়ি ছিল, অন্তত নিজের বাড়িতে থাকতে পারতাম। সিকিউরিটি তো সব জায়গায় দেওয়া হচ্ছে, বাংলাদেশও তো দিতে পারতো সিকিউরিটি। যখন একজন নাগরিকের ওপর হামলা হয়, হ্যাঁ, যার মাথার মূল্য ধার্য করা হয়, তখন কি করে মানুষ? তাকে তাড়িয়ে দেয় দেশ থেকে? তাকে তো সিকিউরিটি দেয়, তাই না? কিন্তু সেটা তো কেউ করলো না। ওই তো জিহাদিদের, জামাতিদের বা এই ধর্মান্ধদের খুশি করতে যারা চায়নি, তাদের অবস্থা দেখুন কি হচ্ছে এখন। আমি তো একা, তখন একা আমার উপর হামলা হতো, এখন তাদের উপরও হচ্ছে। এটাই দেখতে হয়, দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। এই যে একজন লেখককে, যে মানবতার পক্ষে লেখে, যে দেশের যে নারীর অধিকারের পক্ষে লেখে, তাকে যে আমরা বের করে দিচ্ছি, তো আলটিমেটলি যারা বের করতে চাইছে বা যারা যারা ওর 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 ফাঁসি চাইছে, ওর মাথার আহ, ওর ইয়ে মাথার মূল্য ধার্য করেছে, একসময় যে এ ব্যাপারটা তাদের জীবনেও ঘটবে এটা তারা ভাবেনি। কিন্তু আমার মনে হয়েছে আজকে যদি আমি ওই সময় যদি আমাকে না দেশ থেকে বের করে আমাকে রাখতে পারতো, তাহলেই সরকারের যে তারা যে এইসব ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে আছে সেটা তারা প্রমাণ করতে পারত। সেটা তো তারা প্রমাণ করেনি। প্রমাণ করেছে তারা জিহাদিদের পক্ষের লোক, তারা ধর্মান্ধ মৌলবাদীদের পক্ষের লোক। জি, সেই